ছায়াস্পর্শ লেখিকা ইফরা জান্নাহ পর্ব ৯। সময়টা প্রায় মাঝরাতের কাছাকাছি ঘনিয়ে এসেছে ইফরার বিদায়বেলা। বিয়েবাড়ির সমস্ত নিয়ম শেষে এবার বউ বিদায়ের পালা। আরাধ্য আজ সোজা হয়ে চোখের উপরে বসা ইফরাকে ধরে ঘর থেকে নিয়ে আসতে জুথি আর রাইসা, তার সামনেই শাড়ির আঁচল টেনে হেঁটে আসতে জহুরা বেগম। মাটির বারান্দা পেরিয়ে মাত্রই উঠানে পা ফেলেছে সে। চারপাশে মানুষ আস্তে আস্তে জায়গা ফাঁকা করে দিচ্ছে বিদায়বেলা। প্রতিটি মেয়ের কাছেই নিজের বাড়ি ছেড়ে অপর এক বাড়িতে গিয়ে নিজেকে মানিয়ে নেওয়া ভীষণ কষ্টে। ইফরাকে এনে দাঁড় করানো হয় মাঝ উঠানে। ইসমাইল শেখ এগিয়ে এসে হাতে হাত রাখে, তার বুকে কষ্টে ফেটে গেলেও পালন করতে হবে বাবার দায়িত্ব। চোখ জোড়া বারবার ঝাপসা হয়েছে। আমার লক্ষ্মী বাবা, তোমার কাছে ক্ষমা প্রার্থী আম্মা, আমার দায়িত্ব কখনোই সঠিকভাবে পালন করতে পারিনি। এগিয়ে আসেন জহুরা বেগম, এসে হাত দাঁড়ায় ইসমাইল। ইফরা মাঝামাঝি খোঁচা মেরে বলে, হইছে, যাওয়ার বেলায় আর এসব কথা বলা লাগে না। মাইয়া নিজের মতে বিয়ে বসতে কপালের দোহাই লাগে না। খোঁচাটা বেশ ধারালো, তবে ইফরার মাঝে কোনো অনুভূতি প্রকাশ নেই। উঠানের বাতাসটাও কেমন অশান্ত হয়ে ওঠে। চেয়ারম্যান এগিয়ে আসতে নিবে, তার আগেই এক লাফে চৌকি ছেড়ে উঠে দাঁড়ায় আরাধ্য। গটগট করে এগিয়ে এসে চেপে ধরে ইফরার হাত। আপনাদের নিয়মকানুন অন্য একদিন হবে। বিয়েটা যেহেতু শেষ হয়েছে, আমি আমার বউ নিয়ে যাচ্ছি। ওদিকে রাত ফুরানোর আগেই সোহাগরাতের কাজটা তো সারতে হবে নাকি? জীবনে প্রথম সোহাগরাত কিনা, সাথে কচি বউ। ইস, পুরো জমে ক্ষীর। পুরো গ্রামবাসী লজ্জায় মুখ চেপে হাসছে। কেউ কেউ তো মুখে ওড়না চেপে ধরেছে। ছোট নবাবের ঠোঁট কাটা স্বভাব সম্পর্কে তাদের অজানা নয়। ইসমাইল শেখ লজ্জায় মাথা নিচু করে রাখে। রায়সা জুথি একে অপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। আরাধ্যের চোখ এড়াতে পারে না হাসি। এই শালি, হাসো কেন? বেশি খুশি লাগলে আধবুড়া চাচা ধরে বিয়ে করিয়ে দিব। আরাধ্যের কথায় চোখ দুটো গোল গোল মার্বেল হয়ে যায় দুজনের, সাথে হাসিও থেমে যায়। চেয়ারম্যান সাহেব এগিয়ে এসে ধমকে ওঠে ছেলেকে, আহ আরাধ্য, কি হচ্ছেটা কি? আপনাকে দাদু বানানোর প্ল্যানিং আব্বাজান। যদিও আমার বউটা এখনও ভীষণ কচি, তবে প্ল্যানিং করে রাখতে সমস্যা নেই। এই যেমন ধরুন, চাঁদনি রাতে বাঁশবাগানের উপরে এক ফালি চাঁদের আলো পড়বে, আমার বিছানায় ফুল ছড়ানো, সাথে চঞ্চলা সুন্দরী এক বউ। বউ বলবে, থাক তোমার ওইসব নষ্টা কথা, আমরা কেউ শুনতে আগ্রহী নই। ধ্যাত আব্বাজান, কি যে বলেন! এখানে উপস্থিত সকলেই সোহাগরাতের কার্যক্রম সম্পন্ন করা মানুষ, সাথে কিন্তু আপনিও যোগ আছেন। এই যে আমার শালিশে, সবে বাচ্চা, তবে ভবিষ্যতে সেও এই রাতের জ্ঞান নিবে। এসব নষ্টা কথা নয় আব্বাজান, এগুলো হলো বায়োলজিক্যাল কথা। বিরক্তিতে চসূচক শব্দ উচ্চারণ করে চেয়ারম্যান। এই ছেলের সাথে কথা বলা মানে নিজেকে পাগল করা। এই পাগলকে এখান থেকে নিয়ে যেতে পারলে তার সাথে গ্রামবাসীও একটু শান্তি পাবে। চেয়ারম্যান সাহেব এগিয়ে গিয়ে দাঁড়ায় ইসমাইল শেখের কাছে। এবার তবে আমরা আসি ইসমাইল। মাথা নাড়ে ইসমাইল। জহুরা বেগমের দিকে আর চোখে একবার তাকায় আরাধ্যের। তখনও ইফরার হাত ধরে রেখেছে। ইসমাইল শেখ অনুমতির অপেক্ষা কিনা ছোট নবাব করে। কাবিনেই সে ইফরার হাতে টেনে রায়সাদের থেকে একটু দূরে আনে। এদিকে ইফরা ভড়কে যায়। কিছু বুঝে ওঠার আগেই তাকে পাজকোলা করে তুলে নেয় আরাধ্য। চলো তো বউ, এসব ন্যাকামিতে থাকলে রাত পেরিয়ে যাবে, তোমাকে আদর করা হয়ে উঠবে না। কথাটুকু বলে ইফরাকে কোলে তুলে হাঁটা ধরে। ইফরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আরাধ্যের চোখে। বেশ ঘনভ্রু মানুষটার চোখের মণিজোড়া কালো কুচকুচে, চুলগুলো এলোমেলো হয়ে চোখে এসে পড়ছে। বারবার গাল ক্লিন সেট, তবে নাকের নিচে মোচ রেখেছে। বেশ নায়ক নায়ক এক ভাব। চোখের কোনো উপসে পানি পড়ছে ইফরার চোখ থেকে। আরাধ্যের বেশ বিরক্ত লাগে। এইসব মেয়ে মানুষ এত সিসকাদুনে কেন মালিক জানে। হাঁটতে গিয়েও থেমে যায় আরাধ্য ইফরার মুখের দিকে তাকিয়ে। এ কি বউ, কাঁদছো তুমি? কাঁদে না বউ, কাঁদে না। তুমি হলে মীরবাড়ির গিন্নি, তোমার তো শুকরিয়া করা উচিত, তুমি ছোট নবাবের কোলে চড়েছো। ইফরা কিছু বলে না। আরাধ্য হাঁটা ধরে গেট পার হয়েই ইফরাকে বসিয়ে দেয় পালকিতে। ধান ক্ষেতের আইল পেরিয়ে গ্রামের কাঁচামাটির এক বড় রাস্তায় দেখা মিলবে। এ রাস্তায় বড় গাড়ি ঢুকবে না, তাই পালকি আনিয়েছে আরাধ্য। তার রক্তকমলিনী কিনা হেঁটে তার বাড়িতে কখনোই নয়। পরপর চারজন লোক এসে দাঁড়ায় পালকির পাশে। আরাধ্যের ইশারা পেতেই পালকি কাঁধে তোলে তারা। একে একে ইফরাদের বাড়ি, অতি পুরোনো আম গাছ সব পেছনে ফেলে এগিয়ে যেতে থাকে পালকি। পালকিতে ঝুলানো কাপড়ের আড়ালে থেকে দু চোখ ভরেই তা দেখছে ইফরা। ভেতর থেকে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। বিছানায় উবুর হয়ে শুয়ে শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মানহা।
সেই ছোটবেলা থেকে কত না স্বপ্ন এঁকেছে দুটি চোখে, নিজের বাড়ি ছেড়ে এসে পড়ে রয়েছে এই বাড়িতে। আজ তার প্রিয় মানুষের বিয়ে, ভাবতেই শরীর শিরশির করছে তার। এই জন্মে বুঝি এই কষ্টের ইতি কোনো কালেই হবে না। কাঁদতে কাঁদতে ইতিমধ্যে চোখ মুখ ফুলে উঠেছে তার, মাথায় চলছে নানা প্রশ্নের মেলা। কে দিবে এই উত্তর, কার কাছে গেলে শান্তি মিলবে, একটু বুকে যন্ত্রণাগুলো কাকে খুলে বলবে। এসব ভাবতে ভাবতে জোরে ডুকরে কাঁদতে থাকে সে। হঠাৎ চোখ দুটো যায় তার গায়ের রঙের। শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসে সে, হাতের দিকে তাকিয়ে এক হাত রাখে নিজের গালে। ধীরে ধীরে সেই হাত নামিয়ে আবারও তাকায় তার হাতের দিকে, সাথে কান্না ভেজা কণ্ঠে বলে, শুনেছি মেয়ে নাকি ভীষণ রূপবতী, তবে কি সেই রূপেই মজেছে তার ভালোবাসা? কথাগুলো বলেই থেমে যায় মানহা, কাঁপা কাঁপা হাতে মুছে চোখের পানি। ওপরের দিকে তাকাতেই চোখে পড়ে ইট সিমেন্টের প্লাস্টার করা ছাদ। এই সময় খোলা আকাশটা ভীষণ দেখতে ইচ্ছে করছে। যেই ভাবা সেই কাজ, ঘর ছেড়ে বেরিয়ে পড়ে সে। তবে বাইরে আসতেই মনের জমা কষ্টটুকু যেন আরও চেপে ধরছে তাকে। অন্দরমহলে সকলে নতুন বইয়ের অপেক্ষায় সারি হয়ে দাঁড়িয়ে, মেঝেতে ছড়ানো ছিটানো গোলাপের লাল পাপড়ি। অরুণিমা বসে রয়েছে নিচতলায়, ছেলে বইয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা। চারদিক ভীষণভাবে শূন্য হয়ে পড়েছে, তার জন্য এক মুহূর্ত দাঁড়ায় না সে, ছুটে চলে যায় ছাদের দিকে। খোলা আকাশে আর চাঁদ যেন গোল থালার রূপ নিয়েছে, চাঁদের হলুদ আলোতে পুরো ছাদ জলজল করছে। আকাশ ভর্তি তারা মেলা বসেছে। মান্না ছাদের একদম কিনারে এসে বসে। আর সে বিধাতার কাছে অভিযোগের খাতা খুলতে ইচ্ছে করছে তার। আকাশের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে সে, হ্যাঁ বিধাতা, কেন রূপ দিলেন না আমায়? কেন রূপ না দিয়ে তার জন্য আমার মনে ভালোবাসার জন্ম দিলেন? আমার ভালোবাসা হেরে গিয়েছে, শুনছেন, আমার ভালোবাসা হেরে গিয়েছে। এক রূপবতী আমার সর্বস্ব লুটে নিয়েছে। থেমে যায় মানহা, চাঁদ যেন ঠিক তার মুখের ওপর আলো ফেলছে। হঠাৎ মানহা গুনগুনিয়ে ওঠে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমায় নাইবা মনে রাখলে। আর গাইতে পারে না সে, চোখের পানি যেন আজ বাঁধ ভেঙেছে। বেইমান হৃদয় বসবাস একজনের দেহে, অথচ পুড়ে ছাই হয় অন্যের কথা ভেবে। সানাই সুর বেজে উঠছে, হয়তো ছোট নবাব বউ নিয়ে এসেছে। মানহা কান পেতে কিছু সময় শোনে সেই সুর, বুকের মাঝে ধক করে ওঠে তার। হাতের তালুতে মুছে নেয় চোখ জোড়া, বসা থেকে উঠে হাঁটা দেয় অন্দরমহলের দিকে। বউ এসেছে, আরাধ্য কোলে করে প্রবেশ করিয়েছে তার মহারানীকে। অন্দরমহলে আসতেই পথ আটকে দেয় অরুণিমা, বউরে কোল থেকে নামো আব্বা। কারণ কি মা জননী, আমার পুতুলের মতো বউয়ের পা মাটিতে পড়লে যদি সে ব্যথা পায়? আমি কোলেই রাখছি, আপনি বলেন। ভ্রুজোড়া কুঁচকে আরাধ্যের মুখের পানে তাকায় অরুণিমা। কাঁদতে কাঁদতে বেশ কিছু সময় আগেই ঘুমিয়েছে ইফরা। আরাধ্য একদম চাইছিল না তার রক্তকমলিনীর ঘুম ভাঙাতে, তবে না ভাঙেও উপায় নেই, আম্মা ছাড়বে না। ঘুমন্ত ইফরাকে মাটিতে দাঁড় করাতেই ঘুম আলগা হয়ে আসে তার। এই যে রক্তকমলিনী, চলে এসেছি আমরা। আরাদের ফিসফিসিয়ে বলা কথায় চমকে ওঠে ইফরা। চোখ মেলে সামনে তাকাতেই অরুণিমার চোখাচোখি হয়, শাড়ির আঁচল মাথা ছেড়ে পড়ে গিয়েছে। ইফরা তুলতে নিলেই অরুণিমা শীতল কণ্ঠে বলে, থাক থাক, এত ব্যাকুল হতে হবে না। অরুণিমা এগিয়ে এসে ইফরার পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে নিয়েই বলে, মাশাল্লাহ, এ যেন আসমানের পরী। যেমন গায়ের গড়ন ঠিক তেমনি তার রূপ, গায়ের রংখানাও খাসা। আরাধ্য এগিয়ে আসে অরুণিমার কাছে, মায়ের থেকে ইফরাকে টেনে নিজের কাছে আনে। মাত্রই অন্দরমহলে এসেছে মানহা। আরাধ্যের পাশাপাশি ইফরাকে দেখতেই বুকে মোচড় দেয় তার, মস্তিষ্কে যেন রক্তক্ষরণ হয়। এসব কথা কাল হবে, আপাতত বউরে ছাড়েন তো আম্মা। অনিচ্ছা থাকা সত্ত্বেও আরাধ্যের কাছাকাছি এগিয়ে আসে মানহা। কিছু সময় তাকিয়ে থাকে আরাধ্যের মুখের পানে, চোখ জোড়া ঝাপসা হয়ে আসছে। খুব কষ্টে সামলে নেয় নিজেকে। আরও কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ায় ইফরার মুখোমুখি। বেশ খানিক সময় পর্যবেক্ষণ করে তাকে হঠাৎ হুমড়ি খেয়ে জড়িয়ে ধরে ইফরাকে। কাহিনী কি হলো বুঝতে চাইছে সকলে। ইফরাকে বুকে জড়িয়েই নিজের কষ্টগুলো চাপা দিচ্ছে। ইফরা দুহাতে আগলে নেয় মানহা। বেশ কিছু সময় এভাবে থাকার পর মানহা শান্ত স্বরে আরাধ্যের দিকে তাকিয়ে বলে, তুমি এসে পড়ো ভাইজান, আমি নতুন বউকে ঘরে দিয়ে আসছি। কথাটুকু বলে আরাধ্যের উত্তরের আশা না করে মানহা দ্রুত ইফরার হাত ধরে পা বাড়ায় সিঁড়ির দিকে। আরাধ্য ভিমড়ি খেয়ে তাকিয়ে থাকে, যা শালা, এ তো দেখি চোখের সামনে বউ চুরি, সব শত্রু আমার, সব শত্রু। করতে করতে সিঁড়ির দিকে তাকিয়ে থাকে আরাধ্য। প্রায় ঘরের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছে তারা।
আরাধ্যের ঘরে প্রবেশ করতেই কাঁচা ফুলের এক মিষ্টি সুবাস ভেসে আসে ইফরার নাকে। মানহা হাত ধরে একদম বিছানার কাছাকাছি এনে দাঁড় করায় তাকে। তুমি ভীষণ সুন্দরী মেয়ে, সাথে ভাগ্যবতী। মানহার বলা কথায় ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে ইফরা। হয়তো কথার মানে বুঝতে চাইছে। মানহা বেশি ঘাটায় না, মেয়েটার বয়স কম, তার ভালোই বয়সে ছোট হবে সে। তার হয়তো হিংসা হওয়ার কথা, তার ভালোবাসার মানুষ কেড়েছে এই মেয়ে। তবে এখন ভীষণ করুণা হচ্ছে তার, সাথে রাগ হচ্ছে নিজের প্রতি। যেখানে মেয়ে হয়ে সে তার রূপে মুগ্ধ, সেখানে ছোট নবাব তো ব্যাটা ছেলে। পুরো ঘর নিস্তব্ধতা। ইফরা আর চোখে একবার ঘরটা একটু পর্যবেক্ষণ করছিল, হঠাৎ মানহার কণ্ঠে চমকে যায় সে। ওখানে দুধের গ্লাস রেখেছি, ছোট নবাব আসলে তাকে দিও। তার পাশে রয়েছে পানের প্লেট, একটা পান খাইও কিন্তু। কথাগুলো বলে ইফরাকে ধরে খাটে বসিয়ে দেয় মানহা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে একবার তাকায় খাটের পানে। বেলি আর গোলাপের মিশ্রণে সাজানো হয়েছে খাট। ভাগ্য চাইলে হয়তো আজ এ খাটে সে থাকতো, কিন্তু আফসোস, তার নিজের হাতে সাজানো খাটে অন্য কেউ। হয়েছে তোর? আরাধ্যের কণ্ঠে ধ্যান ভাঙে তার। আরাধ্য এগিয়ে আসছে রুমের দিকে। মানহা কথা বাড়ায় না, মাথা নিচু করে বেরিয়ে যায় ঘর ছেড়ে। বেশ চমকায় আরাধ্য। এই মেয়ে তো চুপচাপ ভেবে কপাল কুঁচকে নেয়, তবে আপাতত মাথাকে বেশি চাপ দিতে চাইছে না বলেই দরজা লাগিয়ে একদম বেডের কাছাকাছি এসে দাঁড়ায় সে। বেশ বড় একটা ঘোমটা টেনে বিছানায় বসে ইফরা। আরাধ্য বেশ রাগ লাগে, এত বড় ঘোমটা টানার কি দরকার? এই মেয়ে এত নাটক করে কেন খোদা জানে। এই যে আরাধ্য তাকে দেখতে পাচ্ছে না, এতে কি তার রাগ লাগছে না? লাল পড়েছে যে। মাথায় থাকা ঘোমটা হালকা উঁচু করে আরাধ্যের মুখের দিকে তাকায় ইফরা। ডান ভ্রু হালকা উঁচু করে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আরাধ্যের চোখে। গায়ে থাকা কালো রঙের শার্টের বোতাম খুলেছে সে। কে বলছে লাল পরতে? বিয়েতে সকলেই লাল পরে, তাই আমিও। খুলে ফেলো, মানাচ্ছে না তোমাকে। বেশ অবাক হয় ইফরা, চোখ দুটো বেশ বড় হয়েছে। কাজল কালো সাদামণির চোখ জোড়ায় জমানো ভীষণ কৌতূহল। তাহলে পাঠিয়েছেন কেন? আপনার পছন্দসই রংটাই পাঠাতেন। আরাধ্য চুপ থাকে, তার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। নিজেকে থামানো বেশ দায় উঠেছে তার, বারবার শুষ্ক ঢোক গিলছে সে। শাড়ি তুমি খুলবে নাকি আমি? বাকি কথা শেষ করার আগে আরাধ্য খেয়াল করে ইফরা উঠে দাঁড়িয়েছে। তবে খাট থেকে মেঝেতে পা বাড়ানোর আগেই ইফরার হাত ধরে থামিয়ে দেয় সে। চেঞ্জ করতে বলিনি, খুলতে বলেছি। বিরক্ত লাগে ইফরার, এক ঝটকায় নিজের গা থেকে হাত সরিয়ে দেয় সে। বেশ অবাক হয় আরাধ্য। হাতের দিকে তাকে খানিকটা বাঁকা হাসে সে। এক প্যাক পা করে আরও খানিকটা এগিয়ে এসে চেপে ধরে ইফরার দুই বাহু। আমায় আঘাত করলে মেয়ে, আমি ছুঁয়ে দিলে বুঝি শরীরে আগুন ধরে? ইফরা কিছু বলে না, ছটফট করছে নিজেকে ছাড়াতে, লাভ হয় না। আরাধ্য আরও কিছুটা শক্ত করে চেপে ধরে ইফরার বাহু। তা বিয়ে করে বরকেই মানছ না যে? এই শিক্ষা পেয়েছ বুঝি স্কুলের মাস্টার মশাইয়ের থেকে, স্বামীকে অবমাননা করা? ছাড়ুন, আমার লাগছে। লাগার জন্য তো ধরেছি, পালাতে দেব না বলেই তো তুলে এনেছি। এখন তুমি বন্দি মহারানী। হঠাৎ আরাধ্যের চোখ যায় টেবিলের উপর ঢেকে রাখা দুধের গ্লাসে। ইফরা তখনও ছটফট করছে নিজেকে ছাড়তে। পুরুষালী শক্ত হাত থেকে নিজেকে ছাড়ানো ভীষণ কষ্ট। আরাধ্য হাত বাড়িয়ে দুধের গ্লাস নেয়, পুরো এক গ্লাস দুধ পুরোটাই ঢালে ইফরার শরীরে। মাথা বেয়ে তরল গড়িয়ে পড়ছে পুরো শরীরে। ইতিমধ্যে শান্ত হয়ে গিয়েছে ইফরা। আরাধ্য মুচকে আসে। ইফরার মুখে বিন্দু বিন্দু দুধের ফোঁটা। গোলাপি ঠোঁটজোড়া কাঁপছে, তাতে বেশ কিছু ফোঁটা লেগে রয়েছে। ধীরে আরাধ্য ঝুঁকে যায় ইফরার ওপর, বেশ সাবধানে দখলে নেয় ইফরার ঠোঁট। পঞ্চদশীর শরীরে প্রথম পুরুষ ছোঁয়া বরফের মতো জমে গিয়েছে মেয়েটা। ধীরে ধীরে আরাধ্যের হাত পেঁচিয়ে নেয় ইফরার ধনুকের ন্যায় বাঁকানো কোমর। সময় পেরিয়ে যায় বেশ কিছুটা। ইফরার ঠোঁটের কোণ হতেই লাল তরলের দেখা মিলছে। আরাধ্য ছেড়ে দেয় তার ঠোঁট। নেশাত্মক চোখে তাকিয়ে থাকে সাদামণির মায়াবী চোখ জোড়ায়। পাপ পুণ্যের মিলন খেলায় আজ জয় হয়েছে আমার। তাচ্ছিল্যের হাসি ইফরা, মনে একরাশ অভিমান এসে ভিড় করেছে তার। ভাঙা কণ্ঠে বলে, কাপুরুষ সবসময় নিজেকে বড় মনে করে, তাদের তালিকায় আপনার নাম বড় অক্ষরে লেখা উচিত ছিল। রহস্যময় হাসে আরাধ্য, আবারও কিছু এগিয়ে যায় ইফরার দিকে। হঠাৎ কোনো সতর্কবার্তা ছাড়াই ইফরা ধপ করে বিছানায় শুয়ে যায় সে। ভেজা কাপড়, ভারী গহনার সাথে দুধের কাঁচা এক গন্ধ গা গুলিয়ে আসছে ইফরার। আরাধ্য আষ্টেপৃষ্টে জড়িয়ে নেয় তাকে। কিছু সময় পর একে তার শরীরের সব অলংকার খুলে ফেলে দেয়। ভেজা বেনারসির আঁচল বুক থেকে নামিয়ে আরাধ্য মুখ গুজে দেয়। পুরুষালী আদরের স্পর্শ থেকে থেকে কেঁপে ওঠে ইফরা। এদিকে আরাধ্যের হাত এলোমেলো বিচরণ করতে থাকে তার সর্বাঙ্গে। মাপ করুন, এমন করবেন
উন্মাদ হয়ে উঠেছে আরাধ্য, আশেপাশে খেয়াল নেই তার। পুরো দিন দুনিয়া ভুলতে বসেছে। এত কিছুর মাঝে ফুঁপিয়ে কাঁদার এক আওয়াজ কানে আসে তার। ইফরার বুক হতে মাথা তুলতে বুঝতে পারে কাঁদছে মেয়েটা। এক হাতে নিজের চুল খামছে ধরে। উপায় নেই, এই মেয়ে এখন তার ভীষণ প্রয়োজন। আরাধ্য আবারও মনোযোগ দেয় নিজের কাজে। ধাপে ধাপে এগিয়ে যখন শীর্ষ চূড়ায় পৌঁছে তখনই মায়া হয় মেয়েটার জন্য। আরাধ্য কামুক স্বরে বলে, কাঁদছো তুমি? ভীষণ লাগছে। তুমি চাইলে আমি হালকা বিরতি দিতে পারি রক্তকমলিনী। তবে দুঃখিত পাখি, নিয়ন্ত্রণ হারিয়েছি, একেবারে থামতে বলো না জান। ইফরা কাঁদতে থাকে, রীতিমতো হেসকে উঠে গিয়েছে তার। কাঁপা কাঁপা গলায় হাত জোর করে আরাধ্যের কাছে, দূরে থাকুন প্লিজ, আমি প্রস্তুত নই। দ্রুত ইফরার উপর থেকে ছিটকে সরে যায় আরাধ্য। বড় বড় নিঃশ্বাস ছেড়ে চেঁচিয়ে ওঠে সে, সামলাতে পারছে না নিজেকে। এই কেউ পানি আন, বড় পান। দ্রুত বিছানা ছেড়ে উঠে পাশে থাকা পানির গ্লাস এগিয়ে দেয় ইফরা। রাগে চোখে তাকায় আরাধ্য, সাথে দাঁত খিচে বলে, পানি আমার হাতে না দিয়ে নিচে ঢাল বেয়াদব। আমি প্রস্তুত নই, সর চোখের সামনে থেকে। বলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আরাধ্য। গটগট করে ঘরের দরজা খুলে বেরিয়ে যায় সে। রাতের কালো আঁধারি ফুরিয়ে সকালে লাল আভা ফুটতে শুরু করেছে। চারিদিকে ফজরের আজান পড়ছে। ঘুম আলগা হয়ে আসছে ইফরার। কাল রাতে ভেজা শাড়িটা গায়ে শুকিয়েছে। ওই যে রাতে রাগ করে বেরিয়েছে আরাধ্য, আর বাড়ি ফেরেনি। আড়মোড়া ভেঙেও কিছু সময় শুয়ে পুরো ঘর পর্যবেক্ষণ করছে সে। তাদের দুটো ঘর মিলে যতটা হবে, এই পুরো ঘরটাই ঠিক সেই সমান। তবে ঘরের রংটা যেন কেমন ফ্যাকাশে। একে একে সব মসজিদের আজান শুরু হলো। ইফরার আর ঘুম হবে বলে মনে হয় না। বিছানায় পড়ে থাকা শাড়ির আঁচলটা বুকে টেনে নরম কুশনের বিছানা ছেড়ে উঠে পড়ে সে। ঘরের এদিক ওদিক চোখ বুলিয়ে খুঁজতে থাকে কিছু। বেশ অনেক সময় পর চোখে পড়ে এই বাড়ি থেকে বিয়েতে পাঠানো সেই সুটকেসটা। ইফরা এগিয়ে গিয়ে সুটকেস হাতে এক হালকা লাল রঙের শাড়ি বের করে এগিয়ে যায় গোসলখানার দিকে। বেশ কিছু সময় পর লাল রঙের সেই শাড়ি পরেছে, মাথায় তোয়ালে পেঁচিয়ে গোসলখানা থেকে বেরিয়ে আসে সে। বেশ স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ায় আয়নার সামনে। তোয়ালের বাহিরে থাকা দু একটা চুলের পানি যেন গাল পেরিয়ে বুকে পড়ছে। একটানে মাথায় পেঁচানো তোয়ালেটা খুলতেই তার লম্বা চুলগুলো ঠিক সাপের মতো পেছনে পিঠ পেরিয়ে কোমর, তারপর ধীরে ধীরে একদম হাঁটুতে এসে থামে। ইফরা তোয়ালে 2-3 বার হাতে মুড়িয়ে নিয়ে ঝাড়া দিতে থাকে চুল। প্রায় অনেক সময় ধরেই চুলগুলো বেশ যত্নে মুছে নেয় সে। চিরুনি করার প্রয়োজন। আয়নার উপরের দিকে তাকাতেই কপালে গাঢ় এক ভাঁজ পড়ে তার। আরাধ্যের সেই চিরুনির গোডাউনে নজর পড়ছে। ইফরার কিয়ৎ সময় স্তব্ধ থেকে নিজে নিজেই বিড়বিড় করে, এতগুলো চিরুনি দিয়ে উনি কি করেন। পরক্ষণেই আবার কিছু একটা ভাবে, তবে কোনো কথা না বলে বেশ ফাঁকা দাঁতের এক চিরুনি হাতে নিয়ে চুলের জট ভাঙতে থাকে। বেলকনি দিয়ে মৃদু বাতাসে প্রবেশ করছে ঘরে। দরজার পর্দাটা কেমন নড়ে উঠছে। চুলের থেকে মনোযোগ সরে যায় ইফরার। হাতে থাকা চিরুনি ড্রেসিংয়ের উপর রেখেই এগিয়ে যায় বেলকনির দিকে। দরজার একদম কাছাকাছি আসতেই এবার যেন পর্দাটা উড়ে এসে আছড়ে পড়ে একদম ঠিক ইফরার মুখের ওপর। আলতো হাতে মুখ থেকে পর্দাটা সরিয়ে দিয়ে হাতে পেঁচিয়ে এক গিঁট মারে তাতে। বাইরে শীতল বাতাস বইছে। ভোরের এই মিষ্টি ইভেল হাওয়া যেন মন প্রাণ সব ঠান্ডা করে দেয়। কিছুক্ষণ পরে ভোরের স্নিগ্ধতার ফাঁক গলে দেখা দেয় লালচে সোনালি আভা। সূর্য উঠে এসেছে। ইফরা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে, যেন নীরব সাক্ষী হয়ে নতুন এক দিনের জন্ম দেখছে। হঠাৎ তার চোখ চলে যায় দূরের দিকে। ঘন গাছপালার আড়ালে দাঁড়িয়ে থাকা এক জরাজীর্ণ কুঠিরে। ভোর হয়েছে তবুও সেখান থেকে ভেসে আসছে ম্লান অথচ স্পষ্ট লাল আলোর ঝলক। আলোটা স্থির নয়, যেন ধীরে ধীরে নিভে গিয়ে আবার জ্বলে উঠেছে। মুহূর্তেই ইফরার দৃষ্টি বদলে যায়, শান্ত চাহনি গাঢ় হয়। ভ্রু কুঁচকে ওঠে। ঠান্ডা ভোরের বাতাসেও তার মনে হালকা কাঁপুনি ছড়িয়ে পড়ে। এক পা পেছনে সরে গিয়ে সে গম্ভীর চোখে তাকিয়ে থাকে ঘরের দিকে। বেশ অদ্ভুত রকমের দেখতে ঘরটি, তবে নজর কাড়া তার সৌন্দর্য। না তৈরি বাঁশের, না ইট সিমেন্টের, তবে কিসের তৈরি প্রশ্ন যে মনের অন্তরালে থেকেই যায়। দরজায় শব্দ হয়েছে। ইফরা ঘুরে তাকায় ঘরের দিকে। আরাধ্য বাড়ি ফিরেছে। বেশ ক্লান্ত লাগছে লোকটাকে। ইফরা বেলকনি থেকে এগিয়ে আসে ঘরের ভেতর। আরাধ্যের হাতে থাকা সাদা ব্যান্ডেজের গা থেকে ঝরছে নতুন তাজা রক্ত। কপালের এক কোণও কেটে গিয়েছে কিছুটা। ইফরা বেশ নিখুঁত পর্যবেক্ষণ করে তাকে। ক্লান্ত শরীরটা কোনো মতে টেনে টুনে নিয়ে গিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ে সে। কাল রাতের ফুলগুলো কেমন নেতিয়ে গিয়েছে। আরাধ্য ঝোলানো ফুল হাতে টান দিয়ে এক ফুল ছিঁড়ে নাকের কাছে এনে শুকতে থাকে। ইফরা কিছু বলে না। লম্বা চুলগুলো হাত খোপা করে এগিয়ে গিয়ে সুটকেসে হাতে গিয়ে দাঁড়ায় ঘরে থাকা আলমারির কাছে।
আরাধ্য ঘাড় কিছু কাত করে তার করা প্রতিটি কাণ্ড খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ধৈর্য যে অবাধ্য হয়েছে। এই মেয়ের আশেপাশে থাকলে কেমন হার্টবিট দ্রুত ওঠানামা করে। এমনটা তো শালা খুনের পলাতক আসামির পুলিশ দেখে হবার কথা, অথচ এইটা কিনা বউ দেখে হচ্ছে তার। শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে নিয়ে যেই না আলমারি খুলতে যাবে, ঠিক ওই মুহূর্তে মনে হয় হাওয়ায় ভাসতে ইভরা। আরাধ্য ঝড়ের গতিতে ছুটে গিয়ে ছোটোখাটো দেহটাকে এনে বিছানার উপর ফেলে, তার উপর ছেড়ে দেয় শরীরের সমস্ত ভর। কেঁপে ওঠে ইভরা রাগান্বিত কণ্ঠে কিছু বলতে নিবে, ঠিক তখনই মুখের ওপর আরাধ্যের হাত অনুভব হয় তার। বউ, আপাতত তোমার এই দেমাগি মুখটা বন্ধ রাখো, আমাকে একটু শান্তি অনুভব করতে দাও। শরীরে শক্তি পাচ্ছি না, মনে হচ্ছে তুমি কাছে থাকলে শক্তি মিলবে। বেশ কিছু সময় অতিক্রম হয়, ইফরা কিছু বলে না। আরাধ্য এক সময় ইফরার বুক হতে সরে ঠিক পেটের কাছে এসে মাথা রাখে। একটু ওদিক ওদিক সরার উপায়ন্তর নেই। এভাবে ঠিক কত সময় থাকা। বিরক্ত অনুভব হচ্ছে ইফরার। মানুষটা কি ঘুমিয়ে পড়েছে? ডাকবো? এসব ভেবেই শরীরটা কিছুটা নাড়িয়ে নেয় সে। তবে নাছোড়বান্দা মানুষটা আরও শক্ত করে চেপে ধরে ইফরার কোমর। ধনুকের ন্যায় বাঁকানো কোমরে এক পুরুষ হাতের স্পর্শে বারবার কেঁপে উঠছে পঞ্চদশী মেয়েটা। শুনছেন? আপনি কি ঘুমিয়ে পড়েছেন? ইফরার পেট হতে শাড়ির অংশ সরিয়ে উন্মুক্ত অংশে নাক ঘষে আরাধ্য। অপরদিকে লজ্জা যেন তলপেটে ঘোরপাক খাচ্ছে ইফরার, বারবার খামচে ধরছে বিছানার চাদর। এমন সময় তার লজ্জাকে আরও একগুণ বাড়িয়ে দিয়ে টুক করে এক চুমু খেয়ে বসে আরাধ্য। ধীরে ধীরে মুখ তোলে, তাকায় তার বাচ্চা বইয়ের দিকে। বিছানার চাদর খামছে, দু চোখ কেমন খিচে বন্ধ করে রয়েছে মেয়েটা। ওভাবে থেকো না বউ। তবে যে রাতের সেই ফরজ কাজটা দিনের আলোতে করার ইচ্ছে জাগবে। ফট করে চোখের পাতা মেলে ইফরা, লজ্জায় কেমন নুয়ে গিয়েছে সে। কোনো মতে কাঁপা কাঁপা গলায় বলে, আপনি গিয়ে গোসল সেরে আসুন। ইফরাকে ছেড়ে মাত্রই উঠে বসেছে আরাধ্য। এদিকে ইফরার বলা কথায় কপাল কুঁচকে তাকায় সে। কেন? শুনেছি বিয়ের পরের দিন সকালে গোসল দিতে হয়, আমি দিয়েছি, আপনিও যান। দুষ্টু হাসে আরাধ্য, আবারও কিছুটা ঝুঁকে যায় ইফরার ওপর, সাথে ফিসফিসিয়ে বলে, শুধু গোসল দিতে হয় তা শুনেছ, কেন গোসল দিতে হয় এটা শোনোনি? আচ্ছা মানলাম গোসল দিতে হবে, তবে তার আগে না হয় গোসলের কাজটা করা যাক। কি বলো, হবে নাকি? কথাগুলো বলেই চোখ টিপ দেয় আরাধ্য। ইফরা কি বলবে বুঝে উঠতে পারছে না। মেয়েটা উন্মুক্ত পেট শাড়ির আঁচলে ঢেকে ধীরে ধীরে উঠে বসে, কথা এড়াতে প্রশ্ন ছুড়ে, কোথায় গিয়েছিলেন আপনি? রাতেও তো বেশ সুস্থ ছিলেন, তবে মাথায় চোট পেলেন কি করে? এই তো একদিন হলো বিয়ে হয়েছে, এখনই নজরদারি করছো? এটা কিন্তু একদম ঠিক নয় বউ। মানুষ ঠিকই বলে বাঙালি মেয়েরা বউ নয়, ঘরের বাত্তি। আহামরি। আরাধ্য সুর ধরল, আহামরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে লীলাম্বরী। পাগল আমি ও রূপ দেখে, মনে লয় ওই অঙ্গ থেকেও ও রূপ চুরি করি। আহামরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম্বরী। প্রসঙ্গ পাল্টাতে চাইছেন ছোট নবাব। ভয় হচ্ছে যদি সত্যিটা জেনে ফেলি। বা বউ, তুমি তো দেখি পাক্কা গিন্নি হয়ে উঠছ। ভালো ভালো, বেশ ভালো, এটাই তো চাই। তবে আপাতত ন্যায়বাদী বাদ দিয়ে ঘর সামলাও। কোথায় বাচ্চা কাচ্চার প্ল্যানিং করবে? তা না তুমি কি করো, গোয়েন্দা সাজো? এইটা কিন্তু ঠিক না বউ। কথায় আছে পতি পরমেশ্বর। ভুল, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। বাঁকা হাসে আরাধ্য, তার বাচ্চা বউ নাকি তার সাথেই তর্কে নেমেছে। এইটুকুন একটা মেয়ে, সে কিনা যুক্তি সাজাতে এসেছে। মানলে তবে? বেশ অবাক হয় প্রায় এই মানুষটা কোনো কথার কি উত্তর করলো। আসলে কি হতে কি হলো ভাবতে গিয়েও থেমে যায় সে। অধিক সময় চুপ থেকে উত্তর খুঁজে পায় না। দুজনের মাঝে বেশ নীরবতা। একজন তার ভাবনায় ডুবেছে, অপরজন ভাবকন্যাকে দেখতে ব্যস্ত। আরাধ্যের কণ্ঠে অদ্ভুত এক নেশা জমেছে। আমায় ভাঙতে এসো না রক্তকমলিনী। আমায় ভাঙলে পুরো সমাজে তোমার স্থান হবে নড়বড়ে। পুরো সমাজ পায়ে পিষে ছাড়বে এই পরিবারকে। ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়িয়ে ইফরা শাড়ি ঠিক করে উঠে দাঁড়ায় বিছানা ছেড়ে। আলগা হওয়া চুলের খোপা আরও একবার খুলে হাত খোপা করে নিয়ে আবারও এগিয়ে যায় আলমারির দিকে। আরাধ্য উঠে দাঁড়ায় পিছনে ইফরার। আলমারির কাছে এসে পিছন হতে আবারও জড়িয়ে নেয় তাকে। ইফরা অনুভব করে মানুষটির ছোঁয়ার সাথে বেশ কাটকাট গলায় বলে, কাটা গায়ে যেভাবে লবণ মরিচ দিলে যন্ত্রণা হয় তবুও মৃত্যু হয় না, আপনার এই অভিশপ্ত ভালোবাসা আমাকে ঠিক একইভাবে যন্ত্রণা দিচ্ছে ছোট নবাব। বেশ কিছু সময় স্থির থাকে আরাধ্য। আলগা হয়ে আসা হাত বেশ কিছুটা দূরে সরিয়ে নেয় নিজেকে। তার ছেলেরা হাসি খেলে যায় ইফরার ঠোঁটে। আরাধ্য উল্টো ঘুরে এগিয়ে যায় আয়নার কাছে। সিল্কি চুলগুলো আয়নায় তাকে কয়েকবার ব্যাক ব্রাশ করে। ইফরা মনোযোগী হয় নিজের কাজে, তবে আলমারির এক পাট খুলতেই চোখ ছানা ভরা
পুরো আলমারি অগোছালো, কোনো কিছুই ঠিক ঠিকানা নেই। বেশ গাঢ় এক দীর্ঘশ্বাস ছাড়ে সে। এক এক করে গুছাতে থাকে, বেশ অনেক সময় ধরে এক এক করে সব কিছু গুছিয়ে পুরো আলমারি ঠিক করে সে। আরাধ্য ভদ্র মানুষ খাটের উপর বসে পা দুলিয়ে দুলিয়ে বইয়ের কাজ দেখছে। সব কাজ শেষ করেই কোমর হতে শাড়ির আঁচল খোলে ইফরা। আরাধ্য ঠোঁট উল্টায়, এদিক ওদিক তাকিয়ে আধো আধো স্বরে বলে, ও বউ, একটু এদিকে আসো না, টপাটপ কয়েকটা চুমু খেয়ে বিদায় হই। কোথায় যাবেন শুনি? যা বাবা, এই না বললে গোসল দিতে হবে। দাঁত দিয়ে জিহ্বা কাটে ইফরা। আরাধ্য মুচকি হাসে, মেয়েটা কি লজ্জা পেয়েছে? হয়তো পেয়েছে। গাল দুটো কেমন টকটক লাল হয়েছে। ইস, পুরাই যেন টমেটো। ও বউ, শোনো না, টমেটো চাটনি করো তো একদিন, বানাতে পারো তো নাকি? ওপর নিচে মাথা নাড়ায় ইফরা, যার অর্থ সে পারে চাটনি বানাতে। এই না হলে মীরবাড়ির গিন্নি, যেমন তোমার রূপের আগুন তেমন তোমার গুণের বাহার। বাহ, এ তো দেখছি চান কপাল আমার। যুগ যুগ বেঁচে থাকো বউ। কালকুঠুরি মাটির ওপর থেকে সরু পাকানো সিঁড়ি নেমে গেছে নিচে। যতই নামো ততই ঠান্ডা আর ভারী হয়ে ওঠে বাতাস। সিঁড়ির দেওয়াল ভিজে কাদা মাটির মতো, হাত রাখলেই আঙুলে লেগে থাকে স্যাঁতসেঁতে কাদা আর শ্যাওলার পিচ্ছিল স্তর। বাতাসে একটা পচা গন্ধ, যেন শত বছরের পুরনো রক্ত, ঘাম আর পচা মাংসের মিশ্রণ। শেষ সিঁড়ি পার হতেই সামনে ভেসে ওঠে মাটির নিচে সেই কালকুঠুরি। দেয়ালগুলো কাঁচা মাটির, তবে লেপে দেওয়া, উপরে পাতলা চুনের আস্তরণ, সাথে ছোপ ছোপ রক্তের দাগ। একদিকে দেওয়ালে লোহার রিং পোতা, যেখান থেকে ঝুলছে মরিচা ধরা শিকল। কিছু শিকলের একপাশে হাড়গোড়ের মতো কিছু আটকে আছে। মাটিতে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে এক যুবক। চারপাশে পচা মাংসের গন্ধে যেন দম নেওয়াও কষ্ট হয়ে উঠছে তার। চোখে বাঁধা কালো কাপড়, ফলে বুঝে ওঠা দায় সময়টা দিন নাকি রাত। কয়েক ঘন্টা আগের কথা কিছুই মনে নাই তার, শুধু শরীরে রয়েছে মায়ের চিহ্ন। কি হয়েছে, কি ভুল করছে, কে ধরে এনেছে, এসব কিছুই যেন বুঝতে পারছে না সে। এদিকে পানির পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়েছে। কাঁপা কাঁপা গলায় কোনো মতে বলে, পানি, কেউ আছেন? আল্লাহর দোহাই লাগে, একটু পানি দেন। আশেপাশে কারো সাড়া নেই। হাতে বাঁধা মোটা রশিটাকে বারবার খুলতে চাইছে যুবকটি। শক্তিতে কুলিয়ে উঠতে না পেরেই শরীর ছেড়ে দেয় মাটিতে। নেতিয়ে পড়া শরীরটা টেনে তুলতে চেষ্টার তাগাদা দেয় সে। রশিতে বাঁধা হাত পা কাঁপছে, পিঠের মাংসপেশি টনটন করছে, কিন্তু শক্তি যেন বালির মতো হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক তখনই ভেসে আসে খসখসে পায়ের শব্দ। কেউ যেন ধীরে ধীরে এগিয়ে আসতে মাটির ওপর ঘষ্টাতে ঘষ্টাতে। আশার আলো যেন এক ঝলকে বুকের ভেতর ঢুকে যায় ছেলেটির। গলা শুকনো, কিন্তু তবু যতটা জোর পাই বলে ওঠে, কে আছেন ভাই? পানি, একটু পানি দেন। আমি আমি পারতেছি না। পায়ের শব্দটা থেমে যায় একদম কাছে। তার বুক ধড়ফড় করছে, চোখে মুখে হালকা খুশির ঝলক। বেলা ৮টা। সকালের নাস্তায় বাহারি রকমের খাবার সাজানো হয়েছে খাবার টেবিলে। অরুণিমা দাঁড়িয়ে বিচক্ষণ চোখে পর্যবেক্ষণ করছে সব। মানহা টেবিলের এক চেয়ারে বসা, বারবার আর চোখে সিঁড়ির দিকে তাকাচ্ছে সে। হয়তো প্রিয় মানুষটির এক ঝলক দেখা মিলবার অপেক্ষা। তবে তার হচ্ছে কোথায়? সময় পেরিয়ে যাচ্ছে, তাদের নামার নাম নেই। বসার ঘরে খবরের কাগজে চোখ বুলিয়ে চা খাওয়া চেয়ারম্যানের পুরোনো দিনের স্বভাব। নিজের পছন্দসই কাজ আগে শেষ করে তারপর তিনি নাস্তার টেবিলে বসবে। ইতিমধ্যে তিনিও চলে এসেছেন। আরাধ্য ইফরার নামার নামগন্ধ নেই। অরুণিমা একবার সিঁড়ির দিকে চায়, পর মুহূর্তে হাঁক ছেড়ে ডাকে, এই রুইসুল, রুইসুল। কয়েক সেকেন্ডের মধ্যেই অল্প বয়সী এক ছেলে ছুটে এসে নতজানু হয়ে বলে, জি গিন্নিমা, কিছু লাগবো? ছোট নবাবের ঘরে খবর দাও, নতুন বইয়ের জন্য খাবার টেবিলে সকলে অপেক্ষা করছে। এক মুহূর্ত দেরি করে না রুইসুল, দ্রুত পা বাড়ায় সিঁড়ির দিকে। পরনে সাদা এক স্যান্ডো গেঞ্জি, সাথে লুঙ্গি, কাঁধে ঝুলানো গামছা টেনে এগিয়ে যায় সে ঘরের দিকে। এদিকে পানির সাথে বেশ খানিক সময় যুদ্ধ করে অবশেষে লম্বা এক গোসলের পর ভেজা চুলগুলোতে তোয়ালে বোলাতে বোলাতে ঘরে ঢোকে আরাধ্য। চোখ ছুঁই ছুঁই লম্বা চুলগুলো তোয়ালে বাড়ি খেয়ে আবারও এসে পড়ছে চোখে। ইফরার শাড়ি লম্বা আঁচল টেনে মাথা ঢাকে, তবে আরাধ্য তার দিকে না তাকিয়েই খাটেও গিয়ে বসে। ইফরা ঠায় দাঁড়ানো ঘরের মাঝ বরাবর। খুব রাগ লাগে আরাধ্যের। মনে মনে সে নিজেকে শখানে গালিও ছুড়ে দিয়েছে। মন শালাই তো সব নষ্টের মূল। না হলে কে বিয়ে করে ভাই? আরাধ্য? হ্যাঁ, ওই তো শুধু মনটা বেইমানি করছে, না হলে এই জীবনে সে বাপ্পারাজের মতোই কাটাতে চেয়েছিল। কি আর করার, নিজের কষ্ট মনে চেপে নরম স্বরে বউকে ডাকে, এই যে রক্তকমলিনী, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীকে চোখ দিয়ে গিলে খেলে চলবে? একটু সেবা যত্ন তো করতে হবে নাকি?
শোনো মেয়ে, স্বামীর সেবা যত্ন করো, দোয়া করে দিব বছর বছর বাচ্চার মা হতে পারবে। ইব্রার ছোট মাথায় আরাধ্যের এই ফাত্রামি কথা ঢুকলো কিনা কে জানে। মানুষটা ভীষণ অদ্ভুত, তার কথা, তার সাজ, এমনকি পোশাকটাও শুধু এক রঙের। পুরো আলমারি গুছিয়ে হাতে গোনা 3টে শার্ট 3 রঙের, তাছাড়া বাকি সব কিছুই কালো। মনে মনে ভেবেছে লোকটাকে প্রশ্ন করবে কালো কি তার প্রিয় রং, তবে পরক্ষণে মনে হয়েছে হবে হয়তো, না হলে কেউ কি কালো কাপড়ে আলমারি ভর্তি করে। এই যে ভাবনার রানী, আপনার ধ্যানের রাজসভাকে আপাতত মুলতবি ঘোষণা দিয়ে এদিকে এসে আমার মাথা মুছার কাজে মনোযোগ দিন। ইফরা এগিয়ে এসে হাতে তোয়ালে তুলে নেয়, তবে সে হাত মাথা অবধি পৌঁছানোর আগেই দরজায় টোকা পড়ে। বিরক্তিতে চসূচক শব্দ উচ্চারণ করে আরাধ্য। যা বাল, একটু পিচ্চি বউটার আদর খাবো তাও যেন এই মির্জাফরদের ধনে মনে সহ্য হচ্ছে না। স্যার, কোন সমাজে বাস করি, বিয়ে করেও বউকে কাছে পাই না। ইফরা কি বলবে কি করবে বুঝে উঠতে পারে না। তোয়ালে হাতে ঠায় দাঁড়িয়ে থাকে মেয়েটা। আরাধ্য উঠে দাঁড়ায়, দাঁতে দাঁত চিপে এগিয়ে যায় দরজার দিকে।